নমস্কার, শুভ সন্ধ্যা। পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। কাছে দূরে বসে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে সুস্বাগতম এবং যারা আমাদের সাথে জয়েন করবেন, আমাদের সঙ্গে থাকবেন, আপনাদেরও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আজকে আমাদের পজিটিভ বার্তার ঘরে আলু করে বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন কে বসে আছেন। আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব, আমাদের জনজাতি প্রতিনিধি, জনজাতি জনসেবক শ্রদ্ধেয় রেবতীমোহন ত্রিপুরা মহোদয়, যিনি প্রাক্তন সংসদ ছিলেন। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। কি বলে যে আপনাকে আমরা অভিনন্দন জানাবো আমরা বুঝতে পারছি না, যে আপনি আমাদের সময় দিয়েছেন স্যার। আপনাকেও এবং আপনার পজিটিভ বার্তার সমস্ত যারা কর্তৃপক্ষ থেকে শুরু করে সমস্ত স্টাফদের এবং যারা দর্শক আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক অভিনন্দন স্যার। পজিটিভ বার্তার ঘরে আপনার আলো করে বসে আছে কে দেখতে পাচ্ছেন, আমাদের জনজাতি জন উপজাতির একজন জনপ্রতিনিধি, জনসেবক, দীর্ঘদিন ধরে জনসেবা করছেন, আমাদের প্রিয় শ্রদ্ধেয় রেবতীমোহন স্যার মহোদয়। স্যার, আপনি তো অন্য কাজ করতে পারতেন স্যার, কেন স্যার জনসভা এলেন? আমাদের পজিটিভ বার্তা প্রথম প্রশ্ন স্যার, এটা কেন এলেন স্যার? দেখুন, অন্য কাজ আইএস, টিপিএস বা টিসিএস বিভিন্ন ভাবে অন্য কিছু করতে পারতেন, কেন স্যার এলেন আপনি? হয়তো আপনিও জানেন, অনেকেই জানেন যে আমি জীবনের শুরুতে আমি শিক্ষকতা দিয়ে শুরু করেছিলাম। ওইটাও সমাজসেবা আমি মনে করি। যে যে দেশ শিক্ষিত, যে দেশের মানুষ শিক্ষিত মানে দেশ শিক্ষিত, সেই দেশ এগিয়ে যায়। এই কাজটাও আমি শুরুতে করেছি জীবনে। কিন্তু আমি যে সমাজ থেকে বিলং করি, যে সমাজ থেকে আমি এসছি এবং যে মহকুমা থেকে আমি এসছি, যে জেলা থেকে, অত্যন্ত পিছিয়ে পড়া। তো সেখান থেকে আমি আগরতলার একটা বনিদি স্কুলে আমি দীর্ঘদিন কাজ করেছি শিক্ষক হিসেবে, সাবজেক্ট টিচার হিসেবে। কোন স্কুলে স্যার? আমি এই একদম এই স্টুডিও থেকে কাছেই আমাদের কলেজ তিলার মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আমি শিক্ষকতার কাজ করেছি দীর্ঘদিন, প্রায় 17 বছর। তো আগরতলায় যখন থাকি, আগরতলার একটা পরিবেশ, আর আমার গ্রামের বাড়ি যখন দুম্বুর রাইমাবিলি, যেটা গন্ডাছড়া, গন্ডা তুইসা এখন, সেখানে যখন যায় এই আগরতলা থেকে গন্ডাছড়া যে রাস্তায় এবং সেখানে পৌঁছার পরে আমার যে সামাজিক অবস্থা, আমার সেখানকার যে পরিবেশ, এইগুলি নানানভাবে আমার মনের মধ্যে সবসময় একটা প্রশ্ন আসতো যে এই পরিবেশ, এই অবস্থা কিভাবেই থাকবে সারা জীবন, সব সময়। তো সেই থেকে কিছু সমাজের জন্য, এলাকার জন্য, ত্রিপুরার জন্য যদি একটা বড় পরিসরে কিছু করতে হয়, সেটা আমি দেখেছি যে কয়েকটা রাস্তা আমার কাছে ছিল। প্রথম অবস্থায় আপনি বলেছিলেন যে কোনো অন্য ফিল্ডে গিয়েও কাজ করতে পারতাম। এক সময় আমি ত্রিপুরা সিভিল সার্ভিসেও আমি রিটেন কোয়ালিফাইড করেছিলাম, দেখেছি সেখানেও রাজনীতি হয়েছে। তো তারপরে সিদ্ধান্ত নিলাম যে রাজনীতি যেহেতু একটা বড় পরিসর, তার মাধ্যমেও অনেক কাজ করা যাবে। সেই জন্য আমি শিক্ষকতা এবং অন্যান্য যে আমার চিন্তাধারা ছিল, পরিকল্পনা ছিল বা একটা লক্ষ্য ছিল, সেখান থেকে আমি সিদ্ধান্ত নিয়ে নিই যে রাজনীতি আমার হয়তোবা প্রধান আমার হতে পারে। সেই হিসেবে এই প্রফেশনালকে, এটাও একটা প্রফেশন, তো এটাকে আমি বেছে নিলাম। আপনারা দেখেছেন 5 বছর জনগণ সুযোগ দিয়েছেন, আমি চেষ্টা করেছি যে রাজনীতি থেকে মানে ভালো থাকা খুব কষ্ট, কিন্তু তারপরে চেষ্টা করেছি। ধন্যবাদ স্যার। স্যার, আপনার এই জার্নিটা মানে সমাজ সেবামূলক যে মানসিকতা, স্যার কখন এসেছে? স্কুল, কলেজ বা এর আগে? দুইটা দিক আমি বলবো। একটা হচ্ছে আমার পরিবার, আমার বাবা এক সময় রাজনীতি ছিলেন, দীর্ঘদিন তিনিও রাজনীতি ছিলেন, কিন্তু কোনোদিন বড় পদে তিনি যেতে পারেননি। এমএলএ বা এরকম মন্ত্রী পর্যায়ে তিনি যেতে পারেননি। নামটা আমরা আমার বাবার নাম শ্রী রবি কুমার ত্রিপুরা, এখনো আছেন, রিটায়ার্ড।
উনি একসময় দেখেছি আহ, পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে বিভিন্ন পদে কাজ করার সময় সকাল থেকে রাত অবধি মানুষকে আমি দেখেছি, অসহায় মানুষকে দেখেছি, অর্থাৎ মানুষকে চেনার সুযোগ আমার হয়েছিল। তখন দেখলাম বাবার যে সীমিত ক্ষমতা তার মধ্যেও বাবা অনেক মানুষকে হেল্প করতো, সাহায্য করতো। তো ওইটা একটা অভিজ্ঞতা। আর একটা ছাত্র জীবন থেকে আমি একটু ছাত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করা, এরকম আমার অভিজ্ঞতা ছিল। পরবর্তীকালে আমার যে সমাজ, আমি যে সমাজ বিলং করি, সেই সমাজের সামাজিক সাংস্কৃতিক একটা সংস্থা, সেখানেও আমি কাজ করি সাধারণ সম্পাদক হিসেবে। পুরো ত্রিপুরা রাজ্যের একটা কমিটি আছে, বাংলাদেশ, আসাম, যেখানে আমার কমিউনিটির লোক আছে, তাদের সঙ্গে আমার সামাজিক সাংস্কৃতিক আহ, রক্ষা, তার বিকাশের জন্য এই সংস্থা কাজ করে। তো সেখানে কাজ করার সুবাদে বাংলাদেশে যাওয়ার সুযোগ হয়, আবার আসামে যাওয়ার সুযোগ হয়, মিজোরাম, আমাদের ত্রিপুরা সহ এই বিশাল দুইটা দেশ এবং কয়েকটা রাজ্যে কাজ করার আমার সুযোগ হয়। তো এটাও একটা দিক আমার, যে সমাজের কাছে যাওয়া এবং সমাজের জন্য কিছু করা। তো বাবাকে দেখেছি রাজনীতি থেকে মানুষের কিছু করা, এবং সামাজিক সাংস্কৃতিক যে সংস্থা সেখানে কাজ করেও আমি দেখেছি মানুষের অভাব এবং সমস্যার কথা জানি। তো পরবর্তীকালে দেখলাম এই যে সমস্যার সমাধান, আমার সমাজে সংরক্ষণ করা, তার যে সমস্যার সমাধান, সাংস্কৃতিক বিকাশ, ভাষা, শিক্ষা, সংস্কৃতির উন্নয়নের জন্য একটা হচ্ছে এই রাজনীতি রাজনীতির মাধ্যমে আমরা করতে পারি। তো তার জন্যই আমি রাজনীতিতে জয়েন করি 2014 সনে। সে থেকে শুরু স্যার। 14 থেকে ডাইরেক্ট পলিটিক্স শুরু আমার। ধন্যবাদ স্যার। স্যার, সমাজসেবা করতে গেলে যে বা জনসেবা করতে গেলে স্কুল বলুন, কলেজ বলুন, তারপরে বলুন, অনেক বাধা, অনেক কটূক্তি বা পারিবারিক মা বাবার কথা শুনতে হয়, এইসব করছিস কেন, চলে আয়, এসব ঠিক না, এইসব ধরনের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় স্যার। তারপরও আপনার স্যার এগিয়ে চলেছেন এবং আজকে আজকে 2024 আমাদের পজিটিভ বার্তা গড়ে আছে। আপনি ত্রিপুরা রাজ্যের সুপরিচিত মুখ স্যার, জনজাতির একজন বিশিষ্ট প্রতিনিধি এবং একটি রাজনৈতিক দলের আপনি প্রতিনিধি, এবং এইভাবে আপনার জনসেবা করে যাচ্ছেন স্যার। আপনার এনার্জিটা কোথা থেকে আসে স্যার? দেখুন, ইচ্ছা থাকলে উপায় হয়, স্যার, এটা আমি মানি। আপনার যখন ইচ্ছা থাকবে আপনার আগ্রহ আসবে, আপনি কষ্ট সহ্য করতে পারবেন এবং আপনার অবিস্তর লক্ষ্যে পৌঁছার জন্য আপনি পরিশ্রম করতে পারবেন। একদম স্যার। তো আমি বললাম আমি গ্রাম থেকে এসেছি। এক সময় এমএলএ সার্টিফিকেট আমাদের স্কুলে স্টাইপেন্ড নেওয়ার জন্য কাজে লাগতো। যে কোনো কাজের জন্য এমএলএর একটা সার্টিফিকেট মানে অনেক মানুষের প্রয়োজন হয়, কিন্তু একটা এমএলএ সার্টিফিকেটের জন্য আমি অপমানিত হয়েছি। এটাও একটা অভিজ্ঞতা। একদিন আমি শ্রদ্ধেয়, উনি তো এখন স্বর্গীয়, বাজুবন রিয়াং যখন এমপি ছিলেন, আমার বাবার সঙ্গে ওনার একটা বিশেষ পরিচয়ের সুবাদে আমার কলেজে সেই দিন আসতে হয়, কারণ আমার এক্সাম পরীক্ষার অ্যাডমিট আমার নিতে হয়। গাড়ি আমি পাইনি গন্ডাছড়ায়, তখন গাড়ি ঘোড়া কম ছিল, রাস্তা উগ্রপন্থীর সমস্যা। এমবিবি কলেজ? আমি এমবিবি কলেজে পড়াশোনা করেছি। তো আমি ওনাকে যখন বললাম, উনি আমাকে নিয়ে এলেন। সেটা দেখে আমার গ্রামের কিছু নেতৃত্ব, ওনারা বাবার কাছে গিয়ে বলল যে রবি, তোমার ছেলেকে আজকে দেখলাম আমাদের এমপি বাবুর সঙ্গে চলে গেছে আগরতলায় গাড়িতে উঠে, তোমার ছেলেও কি রাজনীতিতে জয়েন করলো? তো আবার ওনার একটা বক্তব্য ছিল যে রাজনীতি কারা করে। ওনার বক্তব্য হচ্ছে যারা পড়াশোনায় কম, যাদের আর কিছু করার নেই, টাইম পাস মানে সময় করার জন্য রাজনীতিতে মানুষ জয়েন করে। তো ভালো ছেলে যারা পড়াশোনায় ভালো তাদেরকে রাজনীতি না আসাই ভালো, ওনার বক্তব্য। এটা আমার মনের মধ্যে অনেক রেখাপাত করেছিল। এবং আমি দেখেছি মানে স্কুল জীবনে, কলেজ এবং ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের বড় বড় নেতৃত্বরা এক সময় জেলে গেছেন। তো আমি দেখেছি এইসব অভিজ্ঞতা। তো একটা সময় আমার মনের মধ্যে একটা তো হচ্ছে আমার সমাজের সামাজিক সাংস্কৃতিক শিক্ষার বিকাশ, আমার এলাকার বিকাশ, অন্যদিকে যেভাবে রাজনীতিক ক্ষমতাকে অপব্যবহার। তো এই সব নিয়ে
আমি চিন্তা করলাম যে রাজনীতিতে থেকেও যদি ভালোভাবে কেউ চেষ্টা করে তাহলে ভালো কাজ করা যায় এবং সততার সঙ্গে করা যায়। একদম স্যার। তো আহ, একটা সময় প্রধানমন্ত্রীও জেলে আমাদের যেতে হয়েছে, আমাদের অনেকেই। তো আমার আরো একটা ভালো লাগলো, নরেন্দ্র মোদী যখন প্রাইম মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট হলেন, ওনার যে কথাবার্তাগুলি সেই সময় আমার ভালো লাগলো। উনি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। তো এইগুলি আমার কাছে নতুনত্ব লাগলো। তো একদিন আমি বাবাকে বললাম, মা বাবা যখন খেতে বসলাম, যে তুমি তো অনেকদিন রাজনীতি করেছো, তো আমিও ছাত্র জীবনে তো করেছি, অনেকে আমাকে এখন বলছে যে তোমারও রাজনীতি যাওয়া দরকার। তো অনেক দিন চিন্তা করার পরে আমি এখন দেখছি রাজনীতিতে যাওয়া হয়তো বা ভালো হবে, তুমি কি বলো? আমি বাবাকে বলছিলাম, কিন্তু মা সঙ্গে সঙ্গে বাবার উত্তরের আগে মা বলল, না না, তোমাকে রাজনীতি যেতে হবে না। কেননা বাবা যখন রাজনীতি করতেন তখন উগ্রপন্থীর কারণে আমরা প্রায় 13 থেকে 14 বছর আমরা গৃহহীন ছিলাম, মানে বাড়িঘর ছেড়ে আমাদের বাইরে থাকতে হয়েছিল পুলিশ থানার সামনে, বিএসএফ ক্যাম্পের সামনে। তো এই যে অভিজ্ঞতা যে রাজনীতি গেলে শত্রু বাড়বে, তোমার বাবা যেমন থাকতে পারেনি, জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি করেছে, তুমি কেন আবার সেই বিপদে যেতে চাও? তোমাকে যেতে হবে না। তো তারপরে প্রায় 1-2 মাস পরে ফাইনালি আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে কথা বলে আমি দেখলাম যে 80% মানুষ বললো, হ্যাঁ তুমি যদি পারো করো, আমরা আছি। মা অনিশা অনিশা সত্ত্বেও মা শেষে আমাকে বললো, ঠিক আছে সবাই যেহেতু বলছে, দেখো কিন্তু তোমার এই সমস্যা আসতে পারে। ঠিক মা যে কথাগুলি বলেছিল সেটা ফেস করছি। ফেস করছেন। আমিও সেম উগ্রপন্থীর হুমকি পেয়েছি। আমার এখন একটা কেস দিল্লিতে চলছে। আমাকে টেলিফোনে অনেকজন, আমি হাজার বলবো না, অন্তত 100 জন তো আমাকে হুমকি দিয়েছে বিভিন্নভাবে। তো শেষে আমি ঠিক করলাম আমি একবার পুলিশকে অন্তত একটা কেস আমি করি। তো দিল্লিতে কোয়ার্টারে আমি সেখানকার এএসপি কে যখন ফোন করলাম, উনি কেস নিলেন। আমি বললাম, এনে হও একটু দেখুন। 48 ঘন্টার মধ্যে চেন্নাই থেকে একটা ছেলেকে পুলিশ অ্যারেস্ট করলো, এলভিস দেববর্মা, খুমুলুং বাড়ি। আমাকে গুলি করবে, 3 দিনের মধ্যে শেষ করবে। পরবর্তীকালে দেখলাম ছেলেটা নিরহ। দিল্লিতে খাওয়ার তার পয়সাই ছিল না, আমিও উল্টা তাকে 3000 টাকা দিলাম, কিন্তু কেস তো হাইকোর্টে চলে যাওয়ায় এখন হয়তোবা এই মাসের মধ্যে আমার সেটা লাস্ট হিয়ারিং হবে। মানে তারও বিপদ আমারও বিপদ, এখন আমারও কোর্টে যেতে হয়। তো মার যে কথা এটা সত্য, যে শত্রু শত্রু বাড়বে। রাজনীতি যারা সেটা বাড়বে। আপনারা তো দেখছেনই, উগ্রপন্থীও একটা সময় আমাকে একদম মানে তো ঝুঁকি নিয়ে তো কাজ করতে হয়, কিন্তু মানুষের জন্য। বেশিরভাগ মানুষ যখন আমার দ্বারা যদি উপকৃত হয়, কেন আমরা করব না? একদম তো তার জন্যই অন্যান্য আপনার যে প্রশ্ন, অন্য জায়গায় যেতে পারতাম, একটা ভালো পোস্ট আমি কি বলে সাব জোনালের সাবজেডিউ হিসেবেও প্রথম অবস্থায় আমি পেয়েছিলাম চাকরি, ওটাতেও আমি যাইনি, তারপরে শিক্ষকতায় জয়েন করলাম। তো চেষ্টা করলে হয়তো বা টিসিএস না হলে কিছু একটা আজকে 17-20 বছরে হতে পারতাম কিছু একটা ভালো পোস্টে। কিন্তু ফাইনালি সমাজের জন্যই, এই রাজ্যের জন্যই এগিয়ে যাওয়া। রাজনীতিতে এলাম। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার যে এনার্জি নিয়ে চলছেন আমরা শুভকামনা জানাই স্যার। স্যার আপনার শুরু থেকে স্কুল কলেজ থেকে রাজনীতি শুরু করেছেন স্যার, সম্ভবত কলেজ থেকে রাজনীতি শুরু করেছেন না স্কুল থেকে স্যার? স্কুল থেকে আমার আচ্ছা, শুরু। স্কুল থেকে স্যার আপনার রাজনীতি শুরু হয়েছে, সেই একটা জার্নি করতে করতে আপনি আমাদের ত্রিপুরার জনজাতি অর্থাৎ আমাদের ত্রিপুরার একজন সংসদে দিল্লিতে গেছেন স্যার। স্যার আপনার অনুভূতি কি স্যার? আমরা জানতে চাই, আমরা খুব গর্ব যে আপনি সংসদ হয়েছিলেন স্যার। প্রথম হচ্ছে প্রথমবার আমি এর আগে এমএলএ ছিলাম না, এমডিসি ছিলাম না, পঞ্চায়েতের মেম্বার ছিলাম না। কিচ্ছু না। পার্টি আমাকে টিকিট দেওয়ায় একদম সোজা আমি দিল্লিতে চলে যাই 5 বছরের জন্য। মানুষ যখন 2019-এ আমাকে নির্বাচিত করে, আমার চিন্তায় একটাই কাজ করতো, প্রথমবারের সাংসদ আমি, কথা বলতে হবে। এবং ওই সময় রাজনৈতিক বিভিন্ন সমালোচনা আলোচনা আমি শুনতাম, ত্রিপুরা থেকে যারাই যায় ওইখানে গিয়ে ঘুমিয়ে থাকে, কিছুই বলে না। তো এটাও মাথায় কাজ করতো আমার। তো আমি ঠিক করেছি অন্তত আমি ঘুমাবো না, ঘুম এলেও আমি বাইরে গিয়ে অন্তত মুখ ধুয়ে তারপরে আবার বসে থাকবো। আমি 5 বছর ঘুমাইনি। এবং সকলের আশীর্বাদে আমার ফেসবুকের মধ্যে আমি শেয়ার করে রেখেছি এখনো,
শ্রী রেবতী ত্রিপুরা আমার যে ফেসবুক অ্যাকাউন্ট, পুরানো অ্যাকাউন্ট, ওটা একদম শুরুতেই করা। 5 বছরে আমি 235টা প্রশ্ন লিখিত, মৌখিক, যে যে নিয়মে করা যায় আমি করেছি ত্রিপুরার জন্য, এবং পুরো দেশের বিভিন্ন বিষয় নিয়ে, রাজ্যের সামাজিক বিভিন্ন আমাদের অর্থনৈতিক এই বিষয়গুলির উপরে 235টা আমি 5 বছরে করেছি। এই রেকর্ড, আমি অন রেকর্ডের কথা বলছি। আমি কয়েকদিন আগে একজনকে দেখাচ্ছিলাম, আমার সম্ভবত 92% অ্যাটেন্ডেন্স 5 বছরে। কেন 92? সংসদে? সংসদে হয়তোবা সেটা 95, 98 হতো, এই বিধানসভা যে গেল আমাকে পার্টি যেতে দেয়নি। তার আগে বাজেট অধিবেশন একটা 17-18 দিনের, সেখানেও আমাকে শুধু একদিন পার্টি পারমিশন দিয়েছিল, কারণ আমার বাই ইলেকশনে আমাকে দায়িত্ব দিয়েছিল। তো সেইভাবে 5 বছরে 92%, সেটাও কম না। একদম এবং 235টা 5 বছরে আপনারা সাংবাদিকতায় আছেন, একদম স্যার, আপনারা যদি বিশাল প্রাপ্তি, ইয়ে, স্যার। পুরো নর্থ ইস্ট না, আমি একসময় দেখেছিলাম ভারতবর্ষের মধ্যে 15-20 জনের মধ্যে আমি আছি, কারণ 17 লোকসভায় যে এত কোয়েশ্চেন, এটা কিন্তু অনেক বড় কথা। তো একদম স্যার। সেখানে আমি শুধু আমার জনজাতির কথা আমি বলিনি, আমি সমস্ত অংশের সমস্ত বিষয়ের উপরে আমি কথা বলার চেষ্টা করেছি। ত্রিপুরার সার্বিক উন্নয়নে আপনি কথা বলেছেন। আমি সার্বিক উন্নয়নের জন্য কথা বলেছি, জাতীয় সড়ক, রেল, আপনার বিমানবন্দর হোক, আপনার শ্রমিকের চায়া বাগানের কথা বলুন, আপনার জুমিয়াদের কথা বলুন, আমার রিক্সা চালকদের বলুন, সকলের জন্য আমরা কথা বলেছি। আমরা দুজন ছিলাম, আমিও চেষ্টা করেছি। বিশেষ করে সেই দিন শুনে আমি খুব খুশি হলাম। আমি বারবার ধলাই জেলায় অনেক রাস্তা আমাদের খারাপ ছিল, জাতীয় সড়ক, তো বারবার আমি হয়তোবা 4-5 বার আমি আমাদের সড়ক পরিবহন যিনি গডকারিজি, ওনার কাছে আমি গিয়েছি। একদম আমাদের 5 বছরের টেনিয়র শেষ, লাস্ট যে সেশন, সেই সেশন শেষেও আমি গেছি ওনার সঙ্গে। গিয়ে বললাম আমার কমলপুর থেকে আমবাসা বিয়ে গন্ডাছড়া অমরপুর, কমলপুর, আমবাসা, গন্ডাছড়া এবং অমরপুর, এটা জাতীয় সড়কের দাবি আমি করেছিলাম। তো এই কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছেন, এইটাও স্যাংশন দিয়েছেন, স্যার এবং এরকম প্রায় 4-5টা আরো আমরা আমাদের জাতীয় সড়ক আমরা পাচ্ছি, কাজ হবে। স্যার, যা এই যে সড়কটা আপনি স্যাংশন করেছেন কেন্দ্রীয় সরকারের অনুরোধ করে, স্যার এটা কিভাবে কোন দিক দিয়ে হয়ে যাচ্ছে স্যার? কমলপুর, স্যার ধলাই জেলার কমলপুর, স্যার ওইখান থেকে আমবাসা হয়ে, আমবাসা থেকে গন্ডাতুইসা বা গন্ডাছড়া, তারপরে অমরপুর কলেজ, স্যার অমরপুর কলেজে শান্তিবাজারের সঙ্গে ওইটা যুক্ত হওয়ার কথা। এটাও ন্যাশনাল হাইওয়ে। হ্যাঁ স্যার, আমি ব্যক্তিগত বলবো, এটা নতুন প্রথম শুনলাম স্যার। আমরা প্রতিনিবাতার পক্ষ থেকে যারা অনুষ্ঠান দেখছেন, স্যার যেটা বলেন নতুন একটা হাইওয়ে হচ্ছে, সেই হাইওয়ের উনি সংসদ এবং থাকতে চাই। গঙ্গানগর, আমবাসা থেকে গঙ্গানগর পর্যন্ত ফরেস্ট ডিপার্টমেন্টের যে ক্লিয়ারেন্স দরকার আমাদের, এটাও ক্লিয়ার হয়ে গেছে। এখন গঙ্গানগর থেকে গন্ডাছড়া অমরপুর সেটা কাজ চলছে, কারণ ফরেস্ট এরিয়া ওইটা, তাদের একটা পারমিশনের দরকার আমাদের। তো এইগুলি অর্ধেক হয়ে গেছে, আরো অর্ধেক হলেই হয়তোবা কেন্দ্রীয় সরকার টাকা দিলে আমাদের কাজ শুরু হবে। আরেকটা আমি বলেছিলাম বারবার, আগেরই ডিমান্ড ছিল, আমি আবার সেটাকে জোর দিয়ে বললাম, খোয়াই তেলামোড়া হয়ে অমরপুর হয়ে একেবারে করবুক ওই সাবরুমের একটা জায়গায় সেটা যুক্ত হবে গিয়ে, সেটা তো টেন্ডার হয়ে কাজ শুরু হয়েছে অলরেডি। তো এরকম অনেক নতুন কাজ শুরু হয়েছে, শুরু হবে আগামীতে 1-2 বছরের মধ্যে। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনাকে জানাচ্ছি আমরা পজিটিভতার পক্ষ থেকে যে আপনি 5 বছরে যে সংসদ ছিলেন এবং ত্রিপুরার সার্বিক উন্নয়নের জন্য অনেক কিছু করেছেন। অনেক অনেক ধন্যবাদ আবারও স্যার। স্যার, আপনি একজন জন উপজাতি সংসদ বা জন উপজাতি সেবক, যে জনসাধারণের জন্য কাজ করছেন। আপনি সংসদ হিসাবে, জনসেবক হিসাবে স্যার, শুধু উপজাতি নয়, অপজাতি, বাঙালি, যেহেতু আমাদের ত্রিপুরা মিশ্র সংস্কৃতি স্যার। দেখুন, আমার ওপিনিয়ন যেটা, জনপ্রতিনিধি বলতে জনগণের, স্যার জনগণ বলতে সেখানে শুধু জনজাতি বা বাঙালি সেটা না, যারাই ভোটার, তারা আমাকে ভোট দেওয়ার পরে আমি নির্বাচিত হয়েছি, তার মানে তবু স্যার প্রতিনিধি। আমরা তবু গর্বিত স্যার, আপনার মতো একজন মানুষ আমরা দিল্লিতে পাঠিয়েছিলেন ত্রিপুরার মানুষ।
এটা আমাদের গর্ব, জনপ্রতিনিধি, জনজাতির প্রতিনিধি হয়ে নয়, আপনি ত্রিপুরার প্রতিনিধি হয়ে গিয়েছিলেন। আমি সব কিন্তু স্যার আপনি জনপ্রতিনিধি, আমরা গর্বিত স্যার। আমি সবসময় এটাই বলি, কারণ দেখুন, নির্বাচিত হওয়ার পরে কেউ কোনো দলের থাকতে না, পারেন স্যার। না, কোনো জাতি ধর্মের থাকতে পারেন না, একদম স্যার। কারণ উনি সকলের। নিরপেক্ষতা আমাদের বজায় রাখা দরকার এবং সমান দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা দরকার, স্যার এটাই আমি মনে করি। স্যার, আমাদের ত্রিপুরা জাতি জনজাতি একটা সমন্বয়ে গড়ে উঠেছে সুন্দর শ্যামল ত্রিপুরা স্যার। তা ত্রিপুরার যে উন্নয়ন, সার্বিক উন্নয়ন আপনার চোখে, যেদিন থেকে আপনি রাজনীতিতে বা আপনি জনসাধারণ জনসভায় এসেছিলেন, সেই থেকে শুরু করে 2024 আমাদের ঘরে বসে আছেন স্যার, আপনার চোখে ত্রিপুরার উন্নতি কোন দিকে এগিয়ে চলেছে? আমাদের দেখুন, আমি এই 2018 থেকে একটা দিক আমি বলতে চাই, আর তার আগে আর একটা দিক আমি বলতে চাই। একটা সময় আমাদের ত্রিপুরায় যত দলের সরকার হয়েছিল, তারা সর্বদা কেন্দ্রকে দোষারোপ করত। সহযোগিতার জায়গায় শত্রুতা বা বিভেদের একটা রাজনীতি তারা করত। কেন্দ্র সরকারের বিরোধিতা করে, কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়া আমরা কোনোদিন আমাদের অঙ্গরাজ্যগুলির ডেভেলপমেন্ট সম্ভব না। কারণ আমাদের এই রাষ্ট্রকে যারা সংবিধান নির্মাতারা যুক্তরাষ্ট্রীয় করেননি, আবার এককেন্দ্রিকও করেননি। আমরা তার জন্য বলি আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। কেন্দ্র এককভাবে প্রাধান্য বিস্তার করতে পারবে না, কতগুলি জায়গায় রাজ্যেরও মতামত নিতে হয়, রাজ্যেরও ক্ষমতা আছে, আবার কতগুলি জায়গায় কেন্দ্রের। এই বিষয়গুলি বাদেও যেগুলি বাকি থাকবে যুগ্মভাবে সেখানে সিদ্ধান্ত হয়। তো আমরা এর আগে দেখেছি, আমাদের সরকার প্রতিষ্ঠার আগে কেন্দ্রীয় সরকার ভালো না, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, এগুলি আমরা শুনেছি। কিন্তু যতগুলি দেওয়া হয়েছে, টাকা হোক বিভিন্নভাবে সাহায্য, সেটাও সদ্ব্যবহার করা হয়নি। তার জন্য আমাদের উন্নয়নটা সেভাবে দ্রুত গতিতে এগিয়ে যেতে পারেনি। আমি আপনাকে বলি, আমরা আমাদের সরকার আসার পরে অনেকগুলি কাজ আমরা করার সুযোগ পেয়েছি। কেন সুযোগ? আগের সরকার এইগুলি করেনি বলে। এই যে আমি একটু আগে যে জাতীয় সড়কের কথা বললাম, কমলপুর আমবাসার রাস্তা, তারপরে গন্ডাছড়ায় আপনি যদি যেতে চান, এখনো জঙ্গলে ভরা। কেননা জাতীয় সড়ক হলে সেটা বড় হবে। স্টেট হাইওয়ে আছে একটা, তারপরে ন্যাশনাল হাইওয়ে। আমাদের ওই রাস্তা স্টেট হাইওয়ে বা সেই টাকা রাজ্যের হাতে নেই। তার জন্য অনেক সময় যদি বর্ষায়, প্রত্যেক বছর বর্ষা আমাদের ভীষণ হয়, আমাদের এফেক্ট হয় আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন এরিয়া। তো তাৎক্ষণিক যে মেরামত করা, তাৎক্ষণিক যে রাস্তা ভালো করে দেওয়া, সেটা রাজ্য সরকারের পক্ষে অনেক সময় কষ্ট হয়। আর দিন দিন জনসংখ্যা বাড়াতে আমাদের জনবসতিও বেড়ে যায়। তো নতুন রাস্তা হয়, একটা ব্লকের মাধ্যমে হয়, একটা পিডব্লিউডি যেটা রুরাল ডেভেলপমেন্ট, সেটা ইছুলিং পর্যন্ত হয়। তারপরেই ব্ল্যাকটপ যদি হয় পিডব্লিউডি, সেটা স্টেট হাইওয়ের পরে ন্যাশনাল হাইওয়ে, তো পর্যায়ক্রমে করতে হয়। তো আমরা দেখেছি যে যেগুলি টাকা দেওয়া হয়েছিল তার মধ্যে আগের সরকারগুলির ভুল কোন জায়গায়, বিভিন্ন কোম্পানি এজেন্সিকে বাইরে থেকে এনে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই রকম ভাবে মনিটরিং হয়নি। এসএসসিএল কোম্পানির কথা আমাকে বলতে হয়, যেহেতু আমি কাজ করে 5 বছর বুঝেছি। আমার ধলাই জেলায় আমি 4-5 দিন আগেও একটা প্রোগ্রামে পৌরসভার উদ্যোগে, আমবাসা পৌরসভার উদ্যোগে বিভিন্ন ক্লাব সংস্থাকে সম্মানিত করা হয়েছিল। সেখানে আমাকে প্রধান অতিথি হিসেবে রাখা হয়, ডিএম এর সঙ্গে দেখা হয়। তো আমাদের মধ্যে কথা হলে স্বাভাবিক কারণে উন্নয়নের কথাই আসবে। তো ওনাকে আমি জিজ্ঞেস যখন করলাম, উনি আমাকে বললেন একটা আনন্দের খবর। উনি বললেন, স্যার আপকো মে এক গুড নিউজ দিয়ে রাহা হুঁ। আপনি যে কথাগুলি আগে বলতেন সেটা এখন হয়ে গেছে। আমি বললাম কোনগুলি? এসএসসিএল এর যে রাস্তাগুলি পেন্ডিং ছিল 2013, 14, 15 থেকে এই ধলাই জেলায়, আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে পুরোটাই পিডব্লিউডির হাতে হ্যান্ডওভার করে পিডব্লিউডি টেক আপ করবে, কাজ করবে। কারণ আমি দেখেছি অনেক জায়গায় এই জেলাতে, কয়েকটা জায়গায় এসএসসিএল কোম্পানিকে দিয়ে আগে অ্যাডভান্স টাকা দিয়ে কোম্পানি পালিয়ে গেছে। ব্ল্যাক লিস্টে আমরা করেছি। এখন কোম্পানিকে না পাওয়া যায় না ঠিকাদারকে। তো এমন অবস্থায় জনগণ কি করে? আমি যখন এমপি হয়ে গেলাম, আমার এলাকার মানুষ আমাকে বলে, এমপি হয়ে তুমি রাস্তা ঠিক করাতে পারো না। আসলে যে কাজটা হাইকোর্টে কেস চলছে, দাবি চলছে, আমাকে এই দাও, ওই সময় এত বাজেট ছিল, সেই বাজেটে করতে পারিনি। অর্থাৎ 14-15 কাজ যদি 19 সালে করতে হয়, আপনি চিন্তা করুন কত বেড়ে যায়।
তো এরকম নানান ঝামেলা সেটার সমাধান আমরা করেছি। তো এরকম অনেক, দেখুন সামাজিক ক্ষেত্রে যে কথা, জনজাতিদের কথা, আমাদের ভাষা সংস্কৃতি, আমরা তো ভারত সরকারের সঙ্গে চুক্তি করে আমরা ত্রিপুরা ভারতবর্ষের বাইরে আমরা যাইনি। এইটাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার চক্রান্ত হয়েছিল, আমরা সবাই জানি। কিন্তু আমাদের সেই সময়কার যারা রাজ পরিবার বলুন বা আমাদের ত্রিপুরায় যারা তৎকালীন সময় জনজাতি হোক বাঙালি হোক যারাই ছিলেন, আমরা সবাই আমাদের ইয়েরা বলেছেন যে আমরা ভারতের সঙ্গে থাকব। কিন্তু আমরা সেরকম ভাবে এগিয়ে যেতে পারিনি। কি কারণে? আমাদের সেখানে দুর্বলতা ছিল কি, সরকারগুলি সেইভাবে পরিকল্পনা গ্রহণ করে রূপায়ণ করতে তারা পারেনি। তো আমি যে কথাগুলি বললাম, ইউপিএ 1, ইউপিএ 2, 1 সিপিএম এর সহযোগিতা নিয়েও সরকার গঠন হয়েছিল। আমাদের পলিট ব্যুরোর সদস্য তখন ছিলেন মুখ্যমন্ত্রী নিজেই, মানিক সরকার। উনি তো এই ন্যাশনাল হাইওয়ে সেই সময় 10টা যদি দাবি করতেন 10টা আনতে পারতেন। রেলের কাজ উনি সেই সময় সমাধান করতে পারতেন। কেন আমাদের সরকার আসার পরে রেলের কাজটা সমাধান হলো, মানে কমপ্লিট হলো। এবং কয়েক মাসের মধ্যে, 18 মাসের মধ্যে সম্ভবত আমরা রাজধানীকেও নিয়ে এসেছি ট্রেন। এইগুলি উনাদের সুযোগ ছিল করানো, কিন্তু হয়নি। গতি মানে অত্যন্ত স্লো ছিল। আমাদের সরকার আসার পরে এগুলিতে গতি বাড়িয়েছি। এখনো অনেক কাজ বাকি আছে। আমি মনে করি যে আমাদের সরকার আসার পরে সব সমাধান হয়ে গেছে আমি বলবো না। এখনো আমার জনজাতি এলাকায়, গ্রামীণ এলাকায় এখনো আহ, আপনার রাস্তা, পানীয় জল, বিদ্যুতের এখনো সমস্যা আছে। কিন্তু যেখানে জলের আগে 30-35% কাজ হয়েছিল, সেখানে আমরা এখন 75-80% আমরা কাজ করেছি। আরো 25-30% কোথাও কোথাও বাকি আছে। তো আমরা মিশন মোডে কাজ করছি, কেন্দ্রীয় সরকার সহযোগিতা করছে। তো এইটা একটা পরিবর্তন আমি দেখছি বর্তমান আমাদের সরকার এবং আগের সরকারের মধ্যে যে ব্যবধানটা। তো কাজেই আগে খুব মন্থর গতিতে চলতো, এখন খুব স্পিডে চলছে, এটা অস্বীকার করার উপায় নেই। এগিয়ে যাও। আমরা এগিয়ে যাব এবং আমাদের কাজ চলছে। আগামীতে জনগণ যদি আমাদের সঙ্গে থাকে, পাশে থাকে, আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত সৎ ব্যক্তি, চেষ্টা করছেন, শিক্ষিত ব্যক্তি। তো আর নরেন্দ্র মোদীজি যতদিন থাকবে, বিশ্বে আমাদের একটা নাম থাকবে ভারতবর্ষে। একদম স্যার। তো আমরা অবশ্যই এগিয়ে যাব। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের এই ত্রিপুরাতে নানান উৎসব হয় স্যার। দুর্গাপুজো হচ্ছে, দীপাবলি হয় মা ত্রিপুরেশ্বরীর মধ্যে বিশাল বড়ভাবে, খাচ্চি পুজো, গড়িয়া, কের পুজো, নানান উৎসব হয় স্যার। মিশ্র সংস্কৃতি যে হয় স্যার, আপনার একটু অনুভূতি জানতে চাই আমরা স্যার। দেখুন, মিশ্র আমাদের এখানকার ঐতিহ্য মিশ্র আমি বলবো। রাজবাড়ি থেকে আমি শুরু করি। আমাদের রাজবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরকে যেমন সম্মান দেখানো হয়েছে, বিজ্ঞানী জগদীশ বোসকেও সম্মান দেখানো হয়েছে। হ্যাঁ স্যার, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথকে নাকি শুনেছি স্যার, আমি তো জানি না স্যার, শুনেছি বই পড়তে পড়তে রাজ পরিবারের উপর অনেক বই তিনি লিখেছেন। লিখেছেন, এবং আমাদের রাজ পরিবার নাকি ওনাকে কবি ওনাকে দিয়েছিলেন। বিশ্বের মানুষ চেনার আগে, উনি বিশ্বকবি হিসাবে নোবেল পুরস্কার পাওয়ার অনেক আগে ওনাকে আমাদের রাজ পরিবার থেকে সম্মান দেখানো হয়েছে। হ্যাঁ স্যার। তো আপনি চিন্তা করুন, রাজ পরিবারের দৃষ্টিভঙ্গি বা এই ত্রিপুরা রাজ্যের মানুষের দৃষ্টিভঙ্গি তখন, মানে সেই সময়কার, মানে সেই সময়ে এত দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে। আগরতলা শহরের যে ম্যাপটা আপনি রাস্তার যদি দেখেন, এটা প্যারিসের অনুকরণে করা হয়েছিল। একদম স্যার। কারণ আমাদের মহারাজ একবার ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন, সেখানকার অনেক ভালো জিনিসগুলিকে তিনি তুলে এনেছেন এবং আমাদের এই আগরতলাকে সাজানোর চেষ্টা করেছেন। এই যে মোটর স্ট্যান্ডের যে গোলবাজ বটতলা অবধি, স্যার। এটা সোজা রাস্তা, এগুলি দুই পাশে যে দোকান, সেই সময় ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য। তো মানে আমাদের এখানে রাজ পরিবার প্রাচীন সময় থেকে সব অংশের মানুষের সঙ্গে বসবাস করার সুবাদে যে একটা আমাদের মধ্যে চিন্তা চেতনায়, সাংস্কৃতিক দিক থেকে, ভাষার দিক থেকে আমাদের মধ্যে এক্সচেঞ্জ হয়েছে অনেক কিছুই। আমরা যেমন নিয়েছি আমরা দিয়েছিও। তো তারপরে এই যে যত আমরা এখন দেখছি কার্যকলাপ, আমাদের সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, এটা একটা মিশ্র হয়ে গেছে। তার জন্য আমরা বলি মিশ্র সংস্কৃতি। দুর্গাপূজায় আমরা সব অংশের মানুষ ঝাঁপিয়ে পড়ি, তার জন্য সার্বজনীন রূপ লাভ করেছে। তেমনি গড়িয়াতে আপনারাও সবাই, আমরা সবাই মিলেমিশে আমরা খার্চি পুজো, আমরা সেটাকে অনুষ্ঠান উদযাপন করি, আনন্দ উপভোগ করি। তো আমাদের ঐতিহ্য ত্রিপুরার এটা, আর এই ঐতিহ্যকে ধরেই আমাদের এগোতে হবে।
আমরা কোনো জাতি, কোনো ধর্মের মানুষ, কোনো জাতি ধর্মকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না। সুব্রতি বন্ধন ঠিক রাখতে হবে এটা অবশ্যই আরো সুদৃঢ় করতে হবে, করতে হবে যেটা আছে তার থেকে আরো সুদৃঢ় করতে হবে। হ্যাঁ, স্যার ধর্ম যার যার, আনন্দ সবার। একদম একদম ধর্ম বিশ্বাস এটা একটা জিনিস। স্যার তো হ্যাঁ, আমি আমার ধর্মকে অবশ্যই আমি বলবো অন্য ধর্ম থেকে শ্রেষ্ঠ, জি। কিন্তু তার মানে এই নয় যে আমি অন্য ধর্মকে হিংসা করব, ঘৃণা করব। স্যার ওনারও অধিকার আছে, ওনার ধর্ম প্রচার, আমারও আছে। তো এইগুলি আমাদের মনে রাখতে হবে, এইভাবেই এগোতে হবে। এগোতে হবে স্যার। ধন্যবাদ স্যার। স্যার আমাদের আগরতলা মানে ত্রিপুরা রাজ্যে স্যার তিনটে মেডিকেল কলেজ আর একটা ডেন্টাল কলেজ হয়েছে স্যার। তা আপনার অনুভূতি একটু জানতে চাই স্যার। আমি খুশি, অনেক কলেজ হয়েছে আমার, কিন্তু আমি আরেকটু বেশি খুশি হব, কারণ আমি পার্লামেন্টে দাঁড়িয়ে ধলাই জেলা, যেহেতু সারা দেশের মধ্যে 112টা জেলা, পিছিয়ে পড়া জেলা স্যার যেটা ঘোষিত, তার মধ্যে ধলাই জেলা, ত্রিপুরা যে একটাই জেলা আছে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, সেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে আমি একটা মেডিকেল কলেজের দাবি করেছিলাম। তৎকালীন মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রীকেও আমি ব্যক্তিগতভাবে আমি অনুরোধ করেছিলাম জায়গা টাকা দেওয়ার জন্য, কারণ জায়গা দেওয়ার মালিক আমাদের রাজ্য সরকার। তো ডিএমকে নিয়ে আমরা জায়গা সবকিছু আমরা করে রেখেছি। এখন যদি আমাদের রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করে, কেন্দ্রীয় সরকার যদি আর্থিক সাহায্য করে, তো আমি চাইবো আরেকটা হবে স্যার। ধলাই জেলায় আরেকটা যদি হয়, এটা আমার দাবি ছিল। আমি এখনো আমার দলের কাছে আমি দাবি রাখি। আমি খুশি আমাদের এখানে অনেক কলেজ একদম। হয়েছে, কিন্তু মানে সব থেকে বেশি খুশি হব যখন আমার দলাই জেলাতে কলেজ হবে। অবশ্যই স্যার। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে স্যার। স্যার আমাদের আম, জাতি এবং জনজাতি জনজাতি। যে আমাদের যুবকরা স্যার খেলাধুলা এবং এমনকি স্যার আমাদের যে সিনেমা চলচ্চিত্র অনেক হচ্ছে স্যার। স্যার আপনার একটু অনুভূতি আমরা জানতে চাইছি। আপনি ভালো প্রশ্ন করেছেন। আমাদের জনজাতি বা আমাদের জাতি বা বাঙালি, আমি বলতে পারি, কোনো যুবক যুবতীর প্রতিভার অভাব নেই। একদম সব সম্প্রদায়ের মধ্যেই এই প্রতিভা আমি দেখছি। সোমদেব দেববর্মন টেনিস প্লেয়ারের কথাই বলি, একদম সৌরভী দেববর্মার কথা বলি, একদম সিঙ্গার আমার এই যিনি আমাদের জিমনাস্ট। অলিম্পিকে জিমনাস্ট এখন দীপক রিটায়ারমেন্টে গেল, দীপক কর্মকারের কথা বলি। এই কয়েকদিন আগে আদম জমাতি আমাকে ফোন করেছিল যাওয়ার আগে, এখন সম্ভবত ফিলিপিন্সে আছে। ও মডেলিং এর সঙ্গে যুক্ত, বলছে স্যার একটু যদি আমাকেও হেল্প করো। তো সবাই হেল্প করেছে। তো আপনি বলুন, দেখুন, ক্রীড়ার জগৎ হতে পারে, মডেলিং জগৎ হতে পারে, এই যে গানের জগৎ হতে পারে, সব জগৎ সব ফিল্ডেই আমাদের যুবকরা কিন্তু এই দেখুন, জনজাতির যুবক মণিশঙ্কর মুরা সিং এখন ভালো ক্রিকেটার আমাদের। তো এরকম আগে তিমির চন্দকে আমি দেখেছি প্রথম ইংল্যান্ডে খেলতে, একটা কাউন্টি ক্রিকেট, অনেক আগে অনেক আগের কথা। আমি ব্যক্তিকে এখনো চিনি না, ওই টিভির পর্দায় দেখেছি। আমরা এবিবি কলেজে যখন পড়তাম তখন হয়তো বা দূর থেকে দেখেছি। তো আমাদের এই রাজ্যে প্রতিভার অভাব নেই। সোমদেব দেববর্মনের কথা তো বললাম, টেনিস ভালো একটা উনি আমাদের দেশের রিপ্রেজেন্ট করেছেন অনেক জায়গায়। তো দীপা কর্মকারের কথা। ত্রিপুরা রাজ্যের গর্ব স্যার। তো হ্যাঁ, সুযোগ আমাদের আরো দেওয়া দরকার। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার পরিকাঠামো গড়ার জন্য, স্পোর্টসে বিভিন্ন ইয়ুথদের ডেভেলপমেন্টের জন্য। তবে একটা জিনিস আমাদের করতে হয়, আপনি প্রশ্ন করেননি হয়তোবা করবেন, এই নেশা আমাদের হ্যাঁ, অবশ্যই স্যার। যুবকদের নেশা থেকে আমাদের মুক্ত রাখতে হবে। এটা শুধু অভিভাবক না, সরকার না, সমাজের সবাইকে সচেতন হয়ে আমাদের সহযোগিতা করতে হবে। কারণ আমি দেখেছি, একটা অংশ স্যার এটার দিকে দাবিত হয়েছে। সেটাই আমি দেখেছি, একটা অংশ যারা ব্যবসায়ী তারা মুনাফার দিকটা চিন্তা করে, সেটা যেন না হয়। কারণ আমাদের যুবকরা যদি সুস্থ এবং সেইভাবে যদি পরিবেশ না পায়, তাহলে আরো অন্য যুবকদেরকেও তারা ক্ষতি করবে। আমি এরকম নেশাগ্রস্ত অনেক যুবকের সঙ্গে কথা বলেছি। রিহ্যাবিলিটেশন সেন্টার একটা জায়গায় আমি গিয়েছিলাম, যে লোকটা, ছেলেটা, যুবক আমি বলবো, যে ওই রিহ্যাবিলিটেশন সেন্টার চালাচ্ছে, সে নিজেও ইঞ্জিনিয়ার, ও বেঙ্গালুরুরে পড়াশোনা করেছিল। কিন্তু সে আমাকে বলল, স্যার আমিও এডিক্টেড ছিলাম, কিন্তু পরে যখন চিকিৎসা করে সুস্থ হলাম, আমি চিন্তা করলাম এটা একটা বড় সমাজসেবামূলক, তার জন্য আমি আর কোনো যুবক আমার মতো যাতে না হয় তার জন্য আমি এই সংস্থা চালাচ্ছি। আমি খোয়াইয়ের তলাশিকর ব্লকে একটা এরকম সেন্টার আমি ভিজিট করেছিলাম।
তো ভয়াবহ রূপ আমি সেদিন দেখেছি। আমি আমার এলাকাতেও দেখেছি, বাবার সঙ্গে ঝগড়া করছে, মানে পুরা পাড়াতে মানুষের জিনিসপত্র চুরি করছে। এই সমস্ত খুব ক্ষতি মানে হচ্ছে আমাদের সমাজে। তো এগুলি সম্পর্কে সচেতন অবশ্যই করা দরকার। তাহলে আমাদের যুবকদের প্রতিভার অভাব নেই। আমরা একদম স্যার। পুরো দেশ নয়, আমরা বিশ্বে আমরা নিজেকে প্রতিষ্ঠা করে আচ্ছা, দেব। শিল্প সংস্কৃতিতে হোজাগরের নৃত্য তো একদম দেশ নয়, দেশান্তরে পুরো বিশ্ববিখ্যাত, বিদেশে বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত। ডান্স। আমরা গর্বিত ত্রিপুরাবাসী হিসেবে যে ত্রিপুরা নৃত্য আমেরিকা, রাশিয়া, চীনা সব জায়গাতে যাচ্ছে স্যার। দেখুন এই যে হজাগরি নৃত্য, আমার আপনারা তো হয়তোবা সবাই জানেন না, এটা নিয়ে আমাদের আরো অনেক গবেষণার বিষয় আছে। একদম স্যার। আরো মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের কবি সাহিত্যিকরাই এই কাজটা করতে পারবেন আমি মনে করি। এটা আমার দ্বারাও সম্ভব না, কারণ একদম আমি কবি সাহিত্যিক নই। গড়েয়া যে সেই সময় আমাদের পাড়ায় পাড়ায় নিয়ে যখন ভ্রমণ করা হয় পূজার উপলক্ষে 3 দিন যাবত, তখন যে নৃত্য হয় সেটা 22 তাল, মানে 22টা তাল আছে সেখানে। এই হজাগিরি তার মধ্যে একটা তাল, আপনি চিন্তা করুন। একদম স্যার। তো 22টা তালকে দেখাতে গেলে অনেক সময় দরকার। একদম স্যার। সাংস্কৃতিক দিক থেকে জনজাতির সমাজ অনেক অনেক সমৃদ্ধ। একদম স্যার। আমি কেন সেটা বলবো না, হলে দেখুন এই বেনিচন্দ্র জমাতিয়া, সত্যরাম রিয়াং, থাঙ্গা দাল্লং, একদম। আমার যে লাস্ট যিনি পেলেন আমাদের পদ্মশ্রী। মহিলা মহিলা আমাদের তরুবালা দেববর্মাও পুরস্কার পেয়েছেন। তো আমাদের এটা সংস্কৃতি বা কালচার, আমরা যে রিচ কালচার বিলং করি সেটাই প্রমাণ করে। না হলে এই 5-6 বছরের রাষ্ট্রপতি ভবনে এতজন মানুষ পুরস্কৃত হয় না। একদম স্যার। আপনার কথা নিয়ে আমি একটা কথা বলবো। স্যার একটা মূল্যবান কথা বলেছেন যে আজকে যে হোজাগের নৃত্য নিয়ে যে বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে আমাদের এই সংস্কৃতি, হোক জনজাতি হোক না যে জনজাতি মেয়েরা এটা করছে, কিন্তু এটা আমাদের ত্রিপুরার গর্ব যে সমগ্র বিশ্বে ছড়িয়ে রয়েছে। স্যার এটা বললেন যে যারা গবেষক আছেন, লেখক গবেষক যারা আছেন তারা একটু ভাববেন এবং এটাকে নিয়ে চর্চা করা, গবেষণা অনুসন্ধান করে গবেষণার কার্যে এমনভাবে নিপুণভাবে তৈরি করবেন যেটা স্যার এটা আপনাদের কাছে আবেদন জানিয়ে। অবশ্যই আপনাদের ছাড়া এটা সম্ভব নয়, কারণ হোজাগের নৃত্য এমন জায়গায় পৌঁছে গেছে বিশ্বের, যেটা আমাদের ত্রিপুরা গর্ববোধ করে। যেখানে যায় হোজাগের নৃত্য সমগ্র বিশ্বে যায়। কাজে হোজাগের নৃত্য নিয়ে যারা জনজাতি লেখক কবি গবেষক আছেন, যারা বাঙালি কবি, যে কোনো ভাষার কবি লেখক গবেষক রয়েছেন, আপনাদের কাছে স্যারের কথা দিয়ে যেটা বলবো, স্যার চাইছে, স্যার বললেন যেটা অনুসন্ধান করে গবেষণার কাজে লিপিবদ্ধ করার জন্য যেন আগামী প্রজন্ম এই হোজাগের নৃত্যকে নিজেদের আয়ত্ত রাখতে হবে, হোক যে কেউ হোক, এটা বাঙালি জনজাতি যে কেউ হোক, এটা একটা শিক্ষা প্রসারের একটা সমৃদ্ধ হবে স্যার ত্রিপুরাতে যদি এটা করা হয়। একদম তাই তো স্যার? একদম। আমি দেখেছি হজাগিরি, দেখুন আমি এই গত 8-10 বছরের যে ডেভেলপমেন্ট আমাদের এই ত্রিপুরা, যে বাঙালিদের অনেক জায়গায় যে বিয়ের অনুষ্ঠান হয় স্যার। সেখানে কক বড় গান বাজিয়ে স্যার। একটু আনন্দ উৎসব করা হয়। এটা একটা বড় পরিবর্তন একদম আমাদের স্যার। কিন্তু, কারণ আমরা একে অপরকে যে গ্রহণ করেছি অনেক বাঙালিরা সেটাই। দেখবেন স্যার স্টেজে ককবর গান গাইছে। একদম একদম। রিলেটিভ শুধু গাইছে। অনেক অনেক মেয়েরা এখন এখন জনজাতি মেয়ে দরকার হয় না, না, এখন স্যার। আমাদের বাঙালি মেয়েরাই গাইছে। ওই গড়েয়া নৃত্য অথবা হজাগরি নৃত্য পারফর্ম করতে পারে। একদম। এটাই আমাদের যে ওই অনেক আছে স্যার এটা। একসঙ্গে থাকার যে সুফলটা আমরা সৌভ্রাতৃ বন্ধন অটুট রয়েছে স্যার। অটুট রয়েছে। এটার জন্য চিরকাল থাকে স্যার। অবশ্যই অবশ্যই সেটাই। ধন্যবাদ স্যার। স্যার ভাষা নিয়ে একটু প্রশ্ন করবো স্যার আপনাকে। স্যার প্রশ্ন নয় স্যার, জানতে চাইবো যে ভাষা নিয়ে অনেকে স্যার, যে আমাদের বাঙালির মধ্যে অনেক আছে, আমার ছেলেরা আজকে ইংলিশ মিডিয়ামে পড়ছে, বাংলা ভাষাটা ঠিক বলতে পারে না, এটা একটা প্রবাদ হয়ে গেছে স্যার। অনেক এরকম আছে যে নিজের মাতৃভাষাটাকে বলতে চায় না। স্যার আপনার অনুভূতিটা কি স্যার? কবি বলেছেন মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। একদম স্যার। আমি যে কথা এখন বাংলায় আপনার সঙ্গে কথা বলছি, আমি যেভাবে আমার মাতৃভাষা ককবরকে আমি কথা বলতে পারবো, বাংলায় কিন্তু আমার সেরকম ভাবে আমি হয়তোবা প্রকাশ করতে পারছি না। তো ভাষা আমার একটা জাতির পরিচয়। ভাষাকে অপমান করলে কি হয় সেটা বাংলাদেশ নতুন রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে আমরা বুঝি। আন্তর্জাতিক ক্ষেত্রে তার জন্য স্বীকৃতি দিয়ে এখন সবার মাতৃভাষাকে সম্মান জানানোর জন্য আমরা মাতৃভাষা দিবস পালন করি। একদম স্যার। তো প্রত্যেক মাতৃভাষার উন্নয়ন দরকার। ছোট বড় অনেক অনেক মাতৃভাষা হারিয়ে যাওয়ার পথে। তার জন্য আমি বলবো যারা সমাজে ওই সমাজের যারা ওই ভাষায় কথা বলে, এটা তাদেরও একটু দোষ, সেটাকে চর্চা করতে
হয়তোবা দ্বিধাবোধ করেন, হয়তোবা অবহেলা অনেক সময় করেছে, যার কারণে তার ফল ভুগতে হচ্ছে। একদম স্যার। অথবা পরিবেশ এমন যে আমরা আমাদের রাষ্ট্রীয় উদ্যোগ, সরকারের সহযোগিতা ছাড়াও একটা ভাষার উন্নয়ন বা সংরক্ষণ সম্ভব না। তার জন্যই আমরা দেখেছি আমাদের ত্রিপুরা থেকে ককবরক অন্যতম সরকারি ভাষা, একটা বাংলা, একটা আমাদের রাজ্য সরকারি ভাষা হিসেবে ককবরক। তো ককবরকের উন্নয়নের জন্য আমাদের মধ্যে দাবি উঠছে এখন 6 শিডিউলে, 7ম তফসিলে, এবারে 8 শিডিউলে অন্তর্ভুক্ত করার জন্য, 8 শিডিউলে। তো একটা সময় স্কুলে পড়ানো হতো না, কারণ শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে। লিখিত রূপ ছাড়া কোনো ভাষা বেঁচে থাকবে না। আমরা কি করেছি, একটা সময় ভুল করেছি। আমরা রাজপরিবারে যারা ছিলেন, আমি দুঃখিত যদি কেউ আঘাত পেয়ে থাকেন, আমার এই কথাই যদি আঘাত পান। পরিবারে একসময় আমাদের ককবরক ভাষা উপেক্ষিত হয়েছে। সেরকম ভাবে এই ভাষার উন্নয়নের জন্য চেষ্টা করেননি আমাদের মহারাজারা, আমাদের সেই সময়কার যারা রাজপরিবার বা রাজত্ব করার ক্ষেত্রে সহযোগী ছিলেন। তারা যদি সেই সময় আরেকটু নজর দিতেন, আমার ককবরক আজকে আরেকটু ডেভেলপ হতো। আজকে আমি এই জেনারেশনে এসে আমাকে দাবি করতে হয় 8ম তফসিলে অন্তর্ভুক্ত করো, 8 শিডিউলে অন্তর্ভুক্ত করে এটাকে স্বীকৃতি দাও, কিছু অর্থ দাও, পরিকাঠামো গড়ে তোলার জন্য আমাকে ব্যবস্থা করো, সহযোগিতা করো। এটা নিয়ে অনেক ভাষা, প্রায় 30-32টা ভাষা ভারতবর্ষে আরো দাবি চলছে। 22-23টা ভাষা এখন ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে 8 শিডিউলে অন্তর্ভুক্ত হয়েছে। তো আমি দেখলাম যে আমাদের প্রাইভেট স্কুলগুলি, ইংলিশ মিডিয়াম স্কুল, মিশনারি স্কুল, ওই জায়গায় ককবরক সাবজেক্ট পড়ানো হতো না। কিন্তু আমরা অনেকে বলি তিপ্রাসা, ককবরক। তো আমি পার্লামেন্টে বলেছিলাম এবং চিঠি দিয়ে 2-3 বছর আগে কেন্দ্রীয় সরকার সেটা নির্দেশ দিয়েছে এবং আমাদের রাজ্যে শুরু হয়েছে, সিলেবাস হয়েছে, এখন প্রাইভেট স্কুলগুলিতে পড়ানো হচ্ছে। রাজ্য সরকারের উদ্যোগে সরকারি বিদ্যালয়ে ককবরক পড়ানো হচ্ছে। তো ভাষা নিয়ে আমরা আন্দোলনও দেখছি। তো এটা নিয়ে অবশ্যই আমাদের ভাবা এবং সব জাতি অংশের মানুষের সহযোগিতা আমাদের দরকার। দেখুন, অনেক যদি বলতে হয় ভাষার উপরে, ককবরকের উপরে বিশেষ করে, আমি একটা সময় ককবরক উন্নয়ন কমিটিতে আমি ছিলাম, এডিসিতে প্রায় দীর্ঘ 4-5 বছর আমি ছিলাম। 3 বছরের মতো একটা টার্মে একটা কমিটিতে আমি ছিলাম, রাজ্য সরকারের ককবরক অ্যাডভাইজারি বোর্ডে। সেই সময় আমাদের দাবি ছিল ককবরক টিচার নিয়োগ করো, কলেজে কিছু শিক্ষক দাও। আমাদের সরকার আসার পরে সেটা হয়েছে, আমি ধন্যবাদ জানাই আমাদের বর্তমান এবং আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী দুজনকেই। কারণ এখন ইউনিভার্সিটিতেও আমাদের পড়ানো হচ্ছে, কলেজগুলিতে পর্যায়ক্রমে পড়ানো হয়। একটা সময় আমাদের বলা হতো ককবরকের জন্য এখন প্রফেসর পাবেন কোথায়, নিয়ম আছে ইউজিসি। তো আমরা যুক্তি দিতাম, বাংলা যখন বিদ্যাসাগর হরফ আবিষ্কার বা বিদ্যাসাগরের মতো কিছু লোক বাংলা ভাষার উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছিল, বাংলায় MA পাস করা, PhD করা ইউজিসির গাইডলাইন কোথায় পেয়েছিলেন? পাননি তো। উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, সরকার সহযোগিতা করায় আজকে MA তে সব হচ্ছে, মানে বাংলায় সব হচ্ছে। বিশ্ব এখন ইউনেস্কোতে, ইউএনওতে বাংলায় কথা বলেন। আমাদের শেখ হাসিনা যে বলেছেন এর আগে প্রধানমন্ত্রী, আমরা দেখেছি অনেকে বাংলাতেই কথা বলতে পারেন। আমাদের পার্লামেন্টে আমরা এই যে স্বীকৃত 22টা ভাষায় আমরা কথা বলতে পারি বাংলা। তো আজকে বাংলা অনেক এগিয়ে গেছে, কিন্তু আমরা দাবি এই জন্যই করছি যে এটা প্রাচীন ভাষার মধ্যে একটা অন্যতম ভাষা। কারণ এত রিচ আমার ককবরক, এটা বোঝানো হয়তো বা আমার পক্ষে সম্ভব না। আমরা দেখুন, বরক শব্দ দিয়ে মুই বরক, তাং বরক, মানে যেটা আমরা কাজ করি, একটা ওয়ার্ড দিয়ে, মানে কালার, মানে বর্ণের কথা যদি বলি, কালো, কুসুম, এইভাবে মানে কি নেই, মানে এই ভাষায় এত সমৃদ্ধ, এতই সেটা চর্চার অভাবে একটু আমরা পিছিয়ে গিয়েছিলাম। কিন্তু বর্তমান প্রজন্মে অনেক লেখক আমি দেখেছি, অনেক সাহিত্যিক চেষ্টা করছে এবং ককবরক বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ানোর যে পরিবেশ তৈরি হয়েছে খুব দ্রুত আমাদের। দেখুন, এই যে ককবরক এখন যে আপনি অ্যালবামের কথা, সম্ভবত কিছু মুভি টুবির কথা বলছিলেন, সেরকম বড় পর্দার আমরা কিছু করতে পারিনি। কিছু ছেলে মেয়ে
ওই অ্যালবাম করে একটা 5 মিনিট একটা গান, তারপরে একটা মডেলিং এর যা দরকার, তো সেগুলি কি সাবলীলভাবে করছে আমাদের ছেলে মেয়েরা। এবং পারমিতা রিয়াং নামে একটা মেয়ে, এখন তো বিয়ে হয়েছে, তবু আমার জুনিয়র যেহেতু বলবো, এই মেয়েটা তুলুং তুলুং একটা শব্দ, একটা গান তৈরি করেছিল। একদম পপুলার হয়েছে। সেটা আমি আমার অনেক বন্ধু বান্ধব, আমার বাঙালি অনেক আত্মীয় ইয়েকে বন্ধু বান্ধবকে আমি দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে এই গানটা বাজিয়ে, গানের অর্থ যদি জিজ্ঞেস করি কেউ বলতে পারবে না, কিন্তু বলে না এই গানটা খুব ভালো, তার রিদম ইয়ে। আচ্ছা। তো এটাই প্রমাণ করে যে আমরা সাংস্কৃতিক এবং ভাষার দিক থেকে কোনো অংশে কম না। এখন আমার সরকারের সহযোগিতা দরকার, সকলের সহযোগিতা দরকার, তাহলে আরো আমরা উন্নয়ন করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা অনেক কথা আপনার কাছ থেকে জানতে পারলাম স্যার। পজিটিভ বার্তার ঘরে আজকে আলু করে বসে আছে আমাদের রাজ্যের একজন বিশিষ্ট জনসেবক, জনপ্রতিনিধি, অর্থাৎ জনজাতির প্রতিনিধি, শ্রদ্ধেয় রেবতী মোহন স্যার মহোদয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, আপনার একটা বই বেরিয়েছিল স্যার, আপনি সম্বন্ধে আমি বইটা দেখেছিলাম একটা স্টলে, বর্ণমালা প্রকাশনীতে, আপনার জীবনী নিয়ে স্যার। ডুম্বুর থেকে দিল্লি, সম্ভবত বইটার নাম, যিনি লিখেছিলেন শর্মা। শেলি শর্মা। শেলি শর্মা। এক সময় দেখুন, আমরা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে এক সময় আমরা রাজনীতি করেছি। কিভাবে? সিপিএম যখন ক্ষমতায় ছিল, আমরা খোলাখুলি ভাবে রাজনীতি করতে একটু অসুবিধা হয়েছিল আমাদের। আমি যখন আমার পরিবারে একসময় সিপিএম বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, সেখান থেকে বেরিয়ে স্রোতের বিপরীতে কাজ করা কঠিন, এটা আমরা সবাই মানে। তো আমরা এই সোশ্যাল মিডিয়াকে, এই আধুনিক যুগে এটা একটা বড় মাধ্যম, ফেসবুক অ্যাকাউন্ট করে, তো ফেসবুক অ্যাকাউন্টে মানে বন্ধু এড করার জন্য, তো এইভাবে অনেক মানুষ অনেক জায়গায় আমার বন্ধু হয়েছিল ফ্রেন্ড লিস্টে। তো তার মধ্যে এই শেলি শর্মা অন্যতম। পরে আমি যখন পার্টি দায়িত্ব নিয়ে ধর্মনগরে গেলাম, বিভিন্ন পার্টি প্রোগ্রামে ওনাকে দেখেছি আমি। তো আমি যখন যুব মোর্চা করতাম বা এরপরে বিভিন্ন পদে উনি দেখেছেন, এবং এমপি হওয়ার পরে উনি দেখেছেন, যেহেতু আমার ভোটার। তখন একদিন ওনার হাজবেন্ড এবং উনি ফোনে আমাকে বলছিলেন যে, অমুক দা, তোমাকে নিয়ে আমার একটু কিছু লেখার ইচ্ছা আছে, তুমি যদি পারমিশন দাও। তখন আমি বললাম আমি এই পর্যায়ে যাইনি, আর জীবিত কালে আমার কেন বই আপনি লিখবেন, আর এমন কোনো কাজ আমি বড় কাজ করতে পারিনি এখনো। তো বলছে না না, আমিও নতুন, এটাই প্রথম বই হবে আমার জীবনে। ওনার কোনো বই হয়তো বা প্রকাশিত হয়নি, এটাই প্রথম। তা আমি বললাম আচ্ছা, তাহলে তো রিস্ক নিতেই পারেন, কিন্তু আপনি এমন ভাবে লিখবেন না আমাকে একদম স্বর্গে তুলে দিলেন, পরে মানুষ সেই বই পড়ে দেখলো আমি একদম নিচে নেমে গেলাম, এটা যেন না হয়। তা আমি বলেছি আমি আমার নিজের মুখে আমি কিছুই বলবো না, আপনি এক কাজ করুন, আমার মার সঙ্গে আপনি একবার বসে যান, বাবার সঙ্গে কথা বলুন, আমার মিসেসের সঙ্গে কথা বলুন। আমি কিছু আমার কলিগ গান্ধী স্কুলে যারা এখনো চাকরি করেন তাদের আমি ফোন নাম্বার দিয়েছি, আমার কিছু স্টুডেন্ট তাদের ফোন নাম্বার আমি দিয়েছি, আমার কিছু কলেজ বিদ্যালয় কলিগ, আমার ক্লাসমেট যারা, তাদের ফোন নাম্বার আমি দিয়েছি। গ্রামে আমার যারা ছোটকাল থেকে বন্ধু বান্ধব, তাদের ফোন নাম্বার আমি দিয়েছি। তো শেলি শর্মা এরকম সবার সঙ্গে ফোনে কথা বলে, বাড়িতে গিয়ে কথা বলে লিখেছেন। আমি বইটা এখনো না পেয়েছি, আমি পড়তে পারিনি, কয়েকটা জাস্ট আমি দেখেছি উপরের কিভাবে হেডিং দেওয়া এবং সেখানে কি আছে, তো ওইটা দেখে আমি বুঝে ফেলেছি। তো এই গত বই মেলায় প্রকাশিত হয়েছে, আমি শুনেছি, আমাকেও দিয়েছেন, কিন্তু পড়ার সুযোগ আমার এখনো হয়নি। তো ওনাকে ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ স্যার, বইটা আমি দেখেছি স্যার, তাই আপনাকে আজকে পেয়েছি স্যার প্রশ্নটা তুলে। তবে নামটা উনি হয়তোবা ডুম্বুর থেকে দিল্লি। ভালোই ইয়ে করেছেন, কারণ দুম্বুর আমার আপনার লাইফস্টাইল তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমার ছোট মানে জার্নিটা, চাইল্ডহুড, আমার বাল্য জীবন সেখানে অতিবাহিত হয়েছে, দুম্বুর মানে গন্ডা দুই সাথে। তো সেখান থেকে কিভাবে আমি দিল্লি পর্যন্ত গিয়েছি, তার যে দীর্ঘ পথ হয়তোবা উনি সেটা তুলে ধরেছেন। তো ওইটাই সেই বইটা। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। প্রতিটি বার্তার পক্ষ থেকে যারা কাছে দূরে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি স্যার। আমার স্যার শেষ প্রশ্ন আপনাকে স্যার, নতুন প্রজন্ম যারা
বিশেষ করে জনজাতি যারা নতুন প্রজন্ম ছাড়া যার এই জনসভায় আসবেন বা রাজনীতিতে আসবেন, যে নতুন প্রজন্ম একদম তাদের প্রতি আপনি আমাদের পজিটিভ বার্তা করতে কি বার্তা দেবেন স্যার? মেসেজটা কি হবে স্যার? রাজনীতি খুব কঠিন কাজ। স্যার প্রথমে আগ্রহ আনতে হবে এবং ধৈর্য রাখতে হবে এবং স্যাক্রিফাইস করতে হবে। এই কয়েকটা জিনিস দরকার পড়বে। কারণ আমার বাবা রাজনীতি করে, তার জন্য আমি এলাম, কিন্তু কয়েকদিন পরে বসে গেলাম। আর রাজনীতির লক্ষ্য কি সেটাও ঠিক করতে হবে। রাজনীতিতে পাওয়ার আছে আমরা জানি, এই পাওয়াটাই কি মেন লক্ষ্য না অন্য কিছু, সেটা ঠিক করতে হবে। আমি তার জন্যই বলবো নতুন প্রজন্মকে রাজনীতিতে ভালো লোক আসা দরকার। আমাদের সমাজ পরিবর্তনের সাথে সাথে যুবকদের মধ্যেও পরিবর্তন আসে, চিন্তা ভাবনায়, কাজকর্মে। আমি দেখেছি আমার থেকে আমার ছেলে অনেক অ্যাডভান্স। আমার ছেলে ক্লাস 5-এ পড়ে, ও যেভাবে কম্পিউটার হ্যান্ডেলিং করে আমি পারি না। আমার বাবা এখনো সে কিপ্যাড মোবাইল ব্যবহার করে। আমি বলেছি 2-3 বার বলেছি অ্যান্ড্রয়েড একটা ফোন দেই, আমার বাবা না করে। 73 চলছে। তো স্বাভাবিক কারণে ডাইরেক্ট কারোর নাম সেভ করা এবং ফোন করা, এটাই তাদের জন্য ইয়ে। আমি অ্যান্ড্রয়েড ব্যবহার করেছি, তো আমার ছেলে হয়তোবা সাধারণ অ্যান্ড্রয়েড ব্যবহার করবে না, একটু বড় হলে বলবে আইফোন দাও। আইফোনও থাকবে কিনা আরো 10-15 বছর পরে, না আরো অন্য কোম্পানি বেরিয়ে আছে, আরো নতুন টেকনোলজি ইয়ে। তো কাজে যুবকদের সুযোগ দেওয়া দরকার। যুবকদের মধ্যে একটা উদ্যম আমি দেখি, নতুন কিছু করার তার মধ্যে একটা ইয়ে থাকে, প্রবণতা আমি ইয়ে করি। অবশ্যই তার জন্য আমি বলবো বড়দেরকেও আমাদের সম্মান, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো দরকার। তো যুবক যেমন আমাদের তুলে আনা দরকার, তেমনি বয়স্কদের যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদের উপদেশ, তাদের যে পরামর্শ, সেটাও আমাদের মাথায় নিয়ে চলা দরকার। তো নবীন প্রবীণকে নিয়েই আমাদের চলা, রাজনীতি হোক সমাজ হোক। আর আমি বলবো যে আমাদের প্রধানমন্ত্রী বারবার বলেন আমাদের দেশ যুবা দেশ। 62% আমাদের এখানে যুবক, 18 তো আমাদের 35 যদি আমরা যুবক ধরি, এই জনসংখ্যার আমাদের এই দেশ। তো এইখানে অনেক আমরা দেখেছি, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সবাই দেখুন অনেক কম বয়স, 40, 45, 50 নিচে। অনেক এমপি এখন মন্ত্রী হয়েছেন, ভালো কাজ করছেন। তাদেরকে ইয়ে করা, আমাদের রাজ্য মন্ত্রিসভাতেও আছে। তো আমার সুধাংশু দাস তো আমার থেকে অনেক বয়সে কম, 35, 37 হবে। তো চালাচ্ছে মন্ত্রী, হয়তো বা প্রথম অবস্থায় মন্ত্রী হয়েছে, একটু স্লো থাকবে, কিন্তু অভিজ্ঞতা মানে যদি পেয়ে যায় 5 বছরে, নেক্সটে অসুবিধা হবে না। তো এই জন্যই সিনিয়র আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, অনেক উনি প্রফেসর, অনেক অন্য জগৎ থেকে তিনি এসছেন, চিকিৎসক, শিক্ষক, রাজনীতিও দীর্ঘদিন ধরে তিনি, তারপরে এখন মুখ্যমন্ত্রী। তো ওনার গাইডেন্সে অবশ্যই তো এই জন্যই বলবো নতুন প্রজন্ম রাজনীতিতে আসা দরকার, কিন্তু সমাজের, রাজ্যের সকলের জন্য চিন্তা করেই আসা দরকার। এবং যে কথা বললাম যে ঠিক করুন লক্ষ্য, একদম শুধু ব্যক্তির জন্য করতে পারেন, একবার এমপি মন্ত্রী হয়ে গেলে অনেক কিছু করা যায় ব্যক্তির জন্য, কিন্তু সেটা যেন মুখ্য না হয়। আমার আশপাশের সমাজ এবং আমার প্রতিবেশী, আমার অন্যান্য সম্প্রদায়, আমি যে সম্প্রদায় বিলং করি, মন্ত্রী হওয়ার পরে সেই সম্প্রদায়ের আমি থাকতে পারি না, এটা যেন না হয়। তো এটাই অনুরোধ করব, অর্থাৎ সমাজ উন্নয়নের পরিবর্তনের স্বার্থে কাজ করতে হবে। কাজ করতে হয় একদম স্যার, দেশের জন্য, নেশন ফার্স্ট। একদম স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আজকে এই পজিটিভ বার্তার ঘরে আমাদের আলো করে বসেছিলেন রাজ্যের একজন জনপ্রতিনিধি, জনজাতি প্রতিনিধি, আমাদের প্রাক্তন সংসদ, জনসেবক, সুবক্তা। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে বক্তৃতা বললেন স্যার, আমাদের শ্রদ্ধেয় রেবতী মোহন স্যার মহোদয়। আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি স্যার পজিটিভ বার্তার পক্ষ থেকে। আপনি ভীষণ ব্যস্ত, তারপরেও আমাদের সময় দিয়েছেন। আর পর্দার উপরে যারা আপনারা যারা আমাদের পর্দার দেখছেন এবং দেখবেন আগামী দিনে, আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজ এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।